অন্যান্য যেসব মানদণ্ডে বিবেচনায় একটা রাষ্ট্রের সূচকে বিবেচনা করা হয়, সেসব বিভিন্ন সূচকে বাংলাদেশ ভারতকে ছেড়ে তর করে এগিয়ে চলেছিল। সে বাংলাদেশকে 2024 সনের 5ই আগস্ট একটা বৃহত্তর জঙ্গি আগ্রাসন ঘটিয়ে, এবং সে এই কী ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল সে বিষয়টা এখনকার মানুষ যথেষ্ট ওয়াকিবহাল। আমরা জানি, আমরা সেটা ধারণা রাখি কী ঘটেছিল 5ই আগস্টে, 2024 সনের 5ই আগস্টে কী ঘটে গিয়েছিল। সেই বিষয়ে মানুষ এখন আর অতটা বোকা নয়। মানুষ এখন মোটামুটি বুঝতে পারছে যে কী ঘটে গিয়েছিল। তো যতটুকু যাই ঘটেছে, বাংলাদেশ পিছিয়ে গেছে কিন্তু বহুগুণ। বাংলাদেশ যতটুকু এগিয়েছে 5ই আগস্টের সহিংসতায়, 5ই আগস্টের আগ্রাসনের পরে বাংলাদেশ যতটুকু এগিয়েছে, আমার ধারণা ঠিক ততটুকুই পিছিয়ে গেছে। এবারে আসুন আমরা পাকিস্তানের কথা বলি। পাকিস্তান দেশটি প্রথমতই একটি অস্থিতিশীল উগ্র মেজাজের একটি রাষ্ট্র পাকিস্তান। আমরা সেই পাকিস্তানের কথাই বলি। পাকিস্তানের সাথে ভারতের সবসময় কখনো স্নায়ু যুদ্ধ, কখনো সামরিক অভিযান, সীমান্ত সংঘর্ষ লেগে আছে, সেটা নতুন কিছু নয়। কিন্তু আফগান এবং পাক যুদ্ধর যে ব্যাপারটা সম্প্রতি আমরা খেয়াল করছি, সেই বিষয়টি একটু আলোচনা করলে এখানে পরিষ্কার হওয়া যাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কী শুরু হয়ে গেছে, কী খেলাটা শুরু হয়ে গেছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। এবং বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মিয়ানমার, এই সব উন্নয়নশীল বা অগ্রগামী দেশগুলো নিয়ে কি নাটক মঞ্চায়ন হচ্ছে, কি খেলাটা হচ্ছে, কারা খেলছে, এসব এ বিষয়টা আমরা মোটামুটি আঁচ করতে পারি বা পারব। সম্প্রতি পাক এবং আফগান যুদ্ধের যে আমরা নিউজটি পেয়েছি, সংবাদটি পেয়েছি, সেখানে আসলে কি ঘটে গেছে। দেখুন, আফগানিস্তানে তালিবানি সরকার যখন বিশেষ করে বাংলাদেশের মতো এভাবে জঙ্গি আগ্রাসন ঘটিয়ে ক্ষমতার মসনদ দখল করেছিল, এখানে একটা কথা বলে রাখা ভালো। অনেকেই বলে, অনেক জঙ্গি সমর্থক তথা তালিবানি সমর্থক অনেককেই আমি বলতে শুনেছি, আমেরিকা পিছু হটেছে, তালিবানিদের জয় হয়েছে। আসলে এখানে একটা ভুল ধারণা রয়েছে। আমেরিকা এখানে পিছু হটেনি। আমেরিকা যেখানে তেলের ভান্ডার পেয়েছে, তেল পায়নি যেখানে, সেখানে আমেরিকা ঘাঁটি গেড়ে বসেনি। আমেরিকা আফগানিস্তানে দীর্ঘ 15 বছরের মতো অভিযান চালিয়ে তাদের মিলিয়ন বিলিয়ন ডলার তাদের খরচ হয়েছে, কিন্তু সেই তুলনায় তারা সেখান থেকে সে ধরনের তেমন আউটপুট পায়নি বলে তারা সেটা চলে গেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পরাজয় স্বীকার করেছে, পরাজিত হয়েছে, এই মতবাদটি ঠিক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হয়ে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হয়ে চলে যাবার নয়। সেটা ইরাককে খেয়াল করলে বোঝা যাবে। যে দেশটিকে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে গেছে, সে দেশের একেবারে মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে, এবং যা ছিল সব কিছু লুটে পুটে নিয়ে তারপর সেখান থেকে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যায়নি। তো যাই হোক, আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় অভিযান পরিচালনা করেছিল, তাদের বহু সৈন্যের প্রাণহানি ঘটেছিল, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট হয়েছিল, কিন্তু সে তুলনায় তারা তেমন আউটপুট পাচ্ছিল না। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময় সিদ্ধান্ত নিল এই অভিযান চালিয়ে নেওয়া অনর্থক, কারণ আফগানিস্তানের তেলের বিশাল ভাণ্ডার নেই, প্রাকৃতিক সম্পদ তেমন কিছু নেই। যার ফলে আফগানিস্তানে তারা আর মিশন দীর্ঘায়িত করার চিন্তা চেতনা রাখেনি, ফলে তারা আফগানিস্তান ছেড়ে চলে গেছে। তালিবানিদের কথিত জয় হয়েছে, এবং তালিবানিরা ক্ষমতার মসনদ দখল করেছে। মার্কিন প্রশাসন
প্রেমিক কারজাই হামিদ কারজাই সরকারকে উৎখাত করে, কথিতভাবে উৎখাত করে, যেহেতু মার্কিন প্রশাসন চলে গেছে, সেহেতু কারজাই তো অটোমেটিক্যালি পড়ে যায়, সেভাবে পড়ে গেল। আর অমনি তালিবানিদের কথিত জয় হলো, তালিবানিরা সমগ্র আফগান দখল করে নিল। এই আফগান দখল করার পর সম্প্রতি, এর আগে কিন্তু যে সরকারগুলি ছিল, আমরা কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কোনো যুদ্ধের ঘটনা আমরা জানি না। সম্প্রতি এসে পাকিস্তান এবং আফগানিস্তানে একটা সামরিক লড়াই হয়ে গেছে। এখন কেন আফগানিস্তানের সাথে পাকিস্তানের একটা ভাবাদর্শগত মিল রয়েছে, মতাদর্শের একটা মিল রয়েছে আফগানিস্তানের সাথে। দুটি রাষ্ট্রই কিন্তু উগ্রবাদী, উগ্র মানসিকতার রাষ্ট্র। দেখুন, আফগানিস্তান থেকে উসামা বিন লাদেন কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তান এই দুটা জায়গায় কিন্তু ঘোরাফেরা করতো উসামা বিন লাদেন। অর্থাৎ এই অঞ্চলটা, এই সীমান্তটা ছিল তালিবানিদের জন্য বা আল কায়দাদের জন্য বা আইএসের জন্য একটা অভয়ারণ্য। সেই জায়গায় দু দেশের মধ্যে একটা গভীর, একটা নিবিড় সম্পর্ক ছিল। ভাবাদর্শগত দিক থেকে, মতাদর্শের দিক থেকে একটা নিবিড় একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জায়গাটা তো কখন ফাটল ধরলো, কেন ফাটল ধরলো, এখানে একটা জিওগ্রাফিক্যাল পলিটিক্স আছে। আমি একটু আগেই বলেছি, যখন তাদের নির্বাচিত সরকারগুলি, লিগ্যাল যে গভর্নমেন্টগুলি আফগানিস্তানে ছিল, তারা কখনো পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায় নেই। পাকিস্তানের সাথে সীমান্ত সংক্রান্ত একটা জটিলতা রয়েছে। যে জটিলতাটা আসলে আজকালকার নয়, এটা বহু আগের। ডুরাল্ড লাইন 1893 সালে আফগানিস্তানের রাজা আমির আব্দুর রহমান খান ও ব্রিটিশ গভর্নমেন্ট যৌথভাবে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনের একটা উদ্যোগ নিয়েছিল। সেখানে একজন ব্রিটিশ কূটনীতিবিদ মার্টিমার ডুরাল্ড নামের একজন ব্রিটিশ কূটনীতিবিদ সেখানে এই সীমান্ত নির্ধারণের কাজটি করেছিলেন, যার ফলে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী যে সীমানাটা, সেটাকে ডুরাল্ড লাইন নামে নামকরণ করা হয়েছে। এই ডুরাল্ড লাইনটা হচ্ছে 2670 কিলোমিটারের একটা সীমানা এবং বিশ্বের অন্যতম বিপজ্জনক সীমানাগুলির মধ্যে একটি। এখানে জঙ্গিদের অভয়ারণ্য হয়ে থাকে, এখানে প্রায় সংঘর্ষ লেগে থাকে, যার ফলে বিশ্বের অন্যতম বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ একটি সীমানা ডুরাল্ড লাইনকে উল্লেখ করা হয়ে থাকে, বলা হয়ে থাকে। তো ব্রিটিশরা যতদিন ছিল ততদিন ডুরাল্ড লাইন তৎকালীন রাজা বা পরবর্তী যে পাকিস্তানের যে শাসন ব্যবস্থা, আফগানিস্তানের যে শাসন ব্যবস্থা ছিল, তারা মোটামুটি মেনে নিয়েছিল। মোটামুটি ব্রিটিশদের সাথে আফগানরা কখনো যুদ্ধে জড়ায় নেই এবং ব্রিটিশরা আফগানিস্তানকে একটি স্বাধীন রাজ্য হিসেবে মনে করত। সেই সাথে আফগানদের সাথে তেমন একটা ঝামেলা হয়নি ব্রিটিশদের। কিন্তু 1947 সালে দেশ ভাগের পর, এখানে উল্লেখ করা ভালো, ডুরাল্ড লাইনটা 2670 কিলোমিটারের যে দীর্ঘ বর্ডারটি, এই বর্ডারে কিন্তু অনেকগুলি জনগোষ্ঠী একত্রিত হয়ে গেছে। সেটা কীভাবে? এখানে পশতুন জনগোষ্ঠী ছিল, এখানে বেলুচ, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের জনগোষ্ঠী। পশতুন জনগোষ্ঠী মূলত আফগানি, আবার বেলুচ, পাঞ্জাবি এরা হচ্ছে পাকিস্তানি। কিন্তু এই সম্প্রদায়গুলি, ওখানকার মানুষগুলি সম্প্রদায় ভিত্তিক বসবাস করে। ওখানকার মানুষের সম্প্রদায় প্রীতি অত্যন্ত মজবুত। এখন এই যে ডুরাল্ড লাইন যে বর্ডারটি চলে গেছে, এটা এই জনগোষ্ঠীর ভেতর দিয়ে চলে গেছে, যার ফলে একই জনগোষ্ঠী
একই সংস্কৃতির মানুষ দুভাগে বিভক্ত হয়ে গেছে। বিশেষত পশতুন যে জনগোষ্ঠী, তারা কখনোই পাকিস্তানকে মেনে নেয়নি। কিন্তু এই পশতুন জনগোষ্ঠীর একটা বৃহৎ অংশ ওই ডুরান্ড লাইনের কারণে পাকিস্তানে পড়ে গেছে, যার ফলে 1947 সালে যখন দেশভাগ হয় তখন তৎকালীন আফগান সরকার এবং পশতুনরা একসাথে পাকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সেখানে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধেও ব্রিটিশ, তখন তো পাকিস্তানের তখনও স্বতন্ত্র পাক বাহিনী গড়ে ওঠেনি, যেটুকু ব্রিটিশ সেনাবাহিনী ছিল তা দিয়েই সেই যুদ্ধে মোটামুটি পাকিস্তানিরা ওই পশতুন জনগোষ্ঠীর ওই অঞ্চলটা রেখে দিতে সক্ষম হয়েছিল। তারপর দীর্ঘ সময় চলে গেল। একটা সময় ভাবাদর্শ নীতিগত কারণে পাকিস্তান এবং আফগানের কারণে তালিবান, আল কায়দা, আইএস ইত্যাদি কারণে পাকিস্তান আফগানিস্তানের একটা সম্পর্ক ছিল। আগেই বলেছি তাদের ভাবাদর্শগত মিল আছে এবং তাদের জাতিগত অনেকাংশেই মিল আছে পাকিস্তানি এবং আফগানিস্তানের মধ্যে। এবং একটা সময় এই অঞ্চলটা সিন্ধু সভ্যতার অন্তর্গত ছিল। আফগানিস্তান, পাকিস্তান এই জায়গাগুলি সিন্ধু সভ্যতার অন্তর্গত ছিল এবং এখানকার মানুষগুলি একই সম্প্রদায়ের, প্রায় কাছাকাছি সংস্কৃতির, কাছাকাছি কি একই সংস্কৃতির এবং একই মতাদর্শের, একই ভাবাদর্শের এখানকার মানুষগুলি। কিন্তু ডুরান্ড লাইন এবং দুটি রাষ্ট্রের আলাদা ভিন্ন ভিন্নতা দুটি দেশকে বিভক্ত করেছে। তো তালিবান যখন সরকার গঠন করলো, তালিবানকে বিশ্বের অন্য অনেক দেশ বলতে কি অন্তত 90%, বিশ্বের 90% জনগোষ্ঠী তালিবানকে সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। সেখানে চাণক্য নীতির দেশ ভারত, যারা বরাবর জঙ্গির বিরুদ্ধে কথা বলে আসছে। ভারত আফগানিস্তানের তালিবান সরকারের সাথে যোগাযোগ করলো, কথা বলল, একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো এবং এই তালিবান সরকারকে সমর্থনও দিয়েছে। উদ্দেশ্য কি? চীনের সাথে ভারতের যে বৈরিতা, এটা তো নতুন নয়, এটা আমরা নতুন জানি না, এটা অনেক পুরাতন ঘটনা। চীন ভারতের বৈরিতা, সেখানে চীন পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক সবসময় বজায় রেখেছে, এখনও সেভাবেই আছে। তো চীন যখন পাকিস্তানের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং পাকিস্তানের সাথে চীনের যোগাযোগ হয়, তখন কিন্তু ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু পাকিস্তানকে কোনোভাবে বাগে আনা যাচ্ছে না সেই 47-এর পর থেকে। তাহলে কি করতে হবে? পাকিস্তানকে কাবু করতে হবে বিভিন্নভাবে, এবং সেটাই করছে। এর তালিবানি ব্যাপারগুলি, পাক ভারত সীমান্ত যুদ্ধগুলি, সেটা পাকিস্তানকে কবজা করার, কায়দা করার একটা কৌশল মাত্র। এবার আসেন বাংলাদেশের কথা বলি। একটু আগেই বলেছি বাংলাদেশ সূচকে বহুদূরে গিয়ে গেছে, ভারতকে ছেড়ে গিয়েছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু। যাক, অনেক কথা সেসব বিষয়ে, সেসব উন্নয়নের পরিস্থিতি তুলে ধরতে চাই না। সেসব তুলে ধরতে গেলে আবার অন্য মন্তব্য আসতে পারে, অন্য কথা আসতে পারে। তো এই বাংলাদেশেও এসে চীন ঘাঁটি কাটতে বসেছিল, এটা সম্পর্কে পাঁট পেতেছিল, যেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। এবার আসুন দুইজন ভারতীয় নাগরিকের কথা বলি। অজিত দোভাল, শ্রী জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এবং অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা। এই দুইজন মানুষ এই ইন্ডিয়ার সাবকন্টিনেন্টকে যেভাবে দিনে দিনে উত্তপ্ত করে তুলছে, তাতে ভবিষ্যৎ কি বলাটা অত্যন্ত মুশকিল। আরাকান আর্মি হঠাৎ করে বাংলাদেশে আক্রমণ এবং বাংলাদেশের একটা নির্দিষ্ট পরিমাণ ভূখণ্ড দখল করে তারা নিয়েছে। বাংলাদেশ এখনও সেসব
সেই ফাঁদে পা হয়তো এখনও দেয়নি বাংলাদেশের সামরিক বাহিনী, বা চেষ্টা করছে কূটনৈতিকভাবে সেই একটা যুদ্ধ এড়িয়ে যাওয়ার জন্য। কিন্তু ভারত ঠিকই পাক পেতেছে যে এই অঞ্চলে ভারত ব্যতীত কারো কর্তৃত্ব চলবে না। যা হোক, আমাদের ভাববার বিষয়, জাতি হিসেবে, দেশ হিসেবে, নাগরিক হিসেবে যতদিন না আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠবে, ততদিন আমরা এভাবেই পরের গোলামি করে যাব। আমরা এভাবেই পুতুল নাচের মতো নাচব। আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আফসোস